আসসালামু আলাইকুম। শুরু করছি আমি পদ্মজা উপন্যাসের 46, 47 এবং 48তম পর্ব। লিখেছেন ইলমা বেহরোজ। 1996 সাল। ঘন কুয়াশার ধবল চাদর সরিয়ে প্রকৃতির উপর সূর্যের নির্মল আলো ছড়িয়ে পড়েছে। কাঁচের জানালার পর্দা সরাতেই এক টুকরো মিষ্টি পেল রোদ্দুর পদ্মজার সুন্দর মুখশ্রীতে হুমড়ি খেয়ে পড়ে। নিচতলা থেকে মনার কণ্ঠ ভেসে আসে, আপামনি। মিষ্টি রোদের কোমল ছায়া ত্যাগ করে ঘুরে দাঁড়ালো পদ্মজা। আমির আড়মোড়ো ভাঙতে ভাঙতে লেপের ওমসারে উঠে বসল। দরজার বাইরে চোখ পড়তেই দেখতে পেল পদ্মজাকে। ধনুকের মতো বাঁকা শরীরে সবুজ সুতি শাড়ি, মাথায় লম্বা বেনুনি, চৌড়া পিঠের উপরে সাপের মতন দুলছে, পাতলা কোমর উন্মুক্ত। আমির চমৎকার করে হেঁচে ডাকলো, পদ্মাবতী। পদ্মজা ফিরে না তাকিয়ে জবাব দিল, অপেক্ষা করুন, আসছি। আমির মুখ গোমরা করে বলল, ইদানিং আমাকে একদমই পাত্তা দিচ্ছ না তুমি, বুড়ো হয়ে গেছি তো। উপাস থেকে সারা আসলো না। আমির অলস শরীর টেনে নিয়ে বারান্দায় গেল। পদ্মজা বৈঠকখানায় এসে দেখে মোনা সোফায় পানের কৌটা নিয়ে বসে আছে। তাকে দেখে দ্রুত উঠে দাঁড়ায়। 9 বছরের মোনা এখন 14 বছরের ফুটফুটে কিশোরী। পদ্মজা গম্ভীর স্বরে বলল, পান খাওয়ার অনুমতির জন্য ডেকেছিস? মোনা নতজানু হয়ে দাঁড়িয়ে আছে। সে মাথা নত অবস্থানে রেখেই চোখ উল্টিয়ে তাকিয়ে পদ্মজাকে দেখলো একবার, এরপর আবার চোখ নামিয়ে নিয়ে বলল, অনেকদিন খাই না আপামনি, একটা খেতে দাও না। মোনা চাইলে লুকিয়ে খেতে পারত, কিন্তু সে পদ্মজাকে ডেকে অনুমতি চাইছে। পদ্মজা মনে মনে সন্তুষ্ট হলো। সোফায় বসে প্রশ্ন করলো, পান কে দিয়েছে? আবার সাথে পানের কৌটাও। মোনা বলল, আব্বা এসেছিল। ভীতু কণ্ঠে বলল মোনা। পদ্মজা বলল, কখন? মোনা বলল, ভোরবেলা। পদ্মজা বলল, বাসায় আসেনি কেন? মোনা বলল, কাজে যাচ্ছিল তাই। পদ্মজা বলল, উনি এমনি এমনি কেন আনবেন পানের কৌটা? তুই স্কুল থেকে ফেরার পথে বস্তিতে গিয়েছিলি, তাই না? মোনা জবাব দিল না। তার চুপ থাকায় প্রমাণ করছে পদ্মজার ধারণাই সত্যি। পদ্মজার কথা বাড়ালো না, বলল, একটা পান খাবি? কৌটা সহ বাকি পান সুপারি রহমত চাচাকে দিয়ে তোদের বস্তিতে পাঠিয়ে দিব। পদ্মজা চলে যেতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়ল। তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করলো, তুই নাকি গণিতে ফেল করেছিস? পদ্মজার প্রশ্নে মোনা চোরের মতো এদিক ওদিক চোখের দৃষ্টি দৌড়াতে থাকলো। পদ্মজা ধমকে উঠল, বলছিস না কেন? আমি প্রতিদিন রাতে সময় নিয়ে তোকে গণিত বুঝিয়েছি, তবুও ফেল করলে কি করে? মোনা কাঁদো কাঁদো হয়ে বলল, পরীক্ষার আগের দিন পড়িনি, পরীক্ষায় গিয়ে সব ঝাপসা ঝাপসা মনে হয়েছিল। পদ্মজা বলল, কেন পড়িসনি? সেদিন আমি অসুস্থ ছিলাম না, তাই আমি 2 তলায় ছিলাম, নিচে একবারও আসতে পারিনি। এই সুযোগে পড়া রেখে টিভি দেখেছিলি, তাই তো? মোনা বাধ্যের মতো মাথা নাড়ালো। পদ্মজা হাসবে নাকি কাঁদবে বুঝতে পারল না। বেহায়ার মতো আবার স্বীকারও করছে পড়া রেখে টিভি দেখেছে। ঢাকা আসার পরের বছরই মোনাকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিল সে। এখন মোনা 5ম শ্রেণীতে পড়ে। মাথায় বুদ্ধি বলতে নেই, সারাক্ষণ টিভি আর টিভি। এত পড়াশোনার পরেও কিছু মাথায় রাখতে পারে না। পদ্মজা বিরক্তি নিয়ে জায়গা ছাড়লো। শোবার ঘরে ঢুকতেই আমির আক্রমণ করে বসলো। পদ্মজার কোমরে উন্মুক্ত অংশে হাত রাখতেই পদ্মজা উফ ঠান্ডা বলে ছিটকে সরে গেল। আমির হতভঙ্গ হয়ে গেল। 2 পা এগোতেই প্রাপ্তবয়স্ক নারীর রেনরেনে কণ্ঠে ধমক বেরিয়ে আসলো, একদম এগোবেন না। এই শীতের মধ্যে ভেজা হাতে শুলেন কিভাবে? আচ্ছা, আপনি আমার কালো সোয়েটারটা দেখেছেন? পাচ্ছি না, শীতে জমে যাচ্ছে একদম। আমির কিছু বলল না। সে পদ্মজার দিকে আর চোখে তাকিয়ে আছে। পদ্মজা এদিক ওদিক তার কালো সোয়েটারটা খুঁজছিল। এরপর আমিরের দিকে তাকিয়ে হেসে দিল। বলল, এভাবে সঙ্গের মতো খালি গায়ে দাঁড়িয়ে আছেন কেন? আমির কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই টেলিফোন বেজে উঠল। পদ্মজা পাশের ঘরে চলে গেল। কালো সোয়েটারটা খুঁজে বের করতেই হবে। এই সোয়েটার পরে সে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। আমির টেলিফোন রেখে পদ্মজাকে ডেকে জানালো সে বের হবে, জরুরি দরকার। পদ্মজা সোয়েটার খোঁজা রেখে তাড়াতাড়ি করে খাবার পরিবেশন করলো। গরুর মাংস গরম করলো। আমির খাওয়া দাওয়া শেষ করে নিয়ম মতো পদ্মজার কপালে চুমু দিয়ে বেরিয়ে গেল। পদ্মজা তৈরি হয় রোকেয়া হলে যাওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে রোকেয়া হলে অনেক মেয়েকেই চিনে সে। আজ মোনার স্কুল নেই, সে একাই বাসায় থাকবে। পদ্মজা হলে যাচ্ছে এক ছোট্ট বোনের সাথে দেখা করার জন্য। আমিরের তো কখনোই ছুটি নেই, নিজের ব্যবসা, যখন তখন কাজ পড়ে যায়। রোকেয়া হলের চারপাশে সবুজ গাছে আবৃত। পদ্মজা গেটের বাইরে গাড়ি রেখে এসেছে। হিমশীতল বাতাসে চোখজোড়া ঠান্ডায় জ্বলছে। তার পরনে বোরখা, মুখে নিকাব। রোকেয়া হলের ভবনে এসে জানতে পারল যার খোঁজে সে এসেছে সে নেই। চারিদিকে নিরিবিলি, প্রায় সবাই ক্যাম্পাসে। নির্জন পরিবেশে এমন ঠান্ডা বাতাস, রোমাঞ্চকর অনুভূতি। রোকেয়া হলে এ নিয়ে অনেকবার এসেছে সে। পদ্মজা ভবনের নিচতলার শেষ মাথার কাছাকাছি অবধি গিয়ে ঘুরে দাঁড়ায় ফিরে যাওয়ার জন্য। তখন অতি সূক্ষ্ম একটা শব্দ কানে ভেসে আসে।
পদ্মজা থমকে দাঁড়ালো, 2 পা পিছিয়ে চোখ বুজে শোনার চেষ্টা করলো। শব্দটা তীব্র হচ্ছে, যেন কাছে কোথাও ধস্তাধস্তি হচ্ছে। পদ্মজার মস্তিষ্ক সচল হয়ে ওঠে, অনুসন্ধানী দৃষ্টি নিয়ে ফিরে তাকায়। একটা মেয়ের চাপা কান্নার শব্দ কানে পৌঁছাতেই পদ্মজা দ্রুতগামী ঘোড়ার মতো ছুটে আসে শেষ কক্ষের দরজার সামনে। পৌঁছেই দেখতে পেল অর্জুন এবং রাজু একটা মেয়েকে টেনে হিঁচড়ে কক্ষ থেকে বের করতে চাইছে। ক্যাম্পাসের ছাত্র সংগঠনের নেতা এরা, 6 মাস হলো ছাত্র সংগঠনের নেতৃত্বে এসেছে, আর এখনই ক্ষমতার অপব্যবহার শুরু করেছে। পদ্মজা উপস্থিতি টের পেয়ে অর্জুন রাজু তাকালো। মেয়েটা ভয়ে কাঁপছে। পদ্মজাকে দেখে মেয়েটা ছুটে আসতে চাইলে অর্জুন ধরে ফেলে। পদ্মজা বেশ শান্তভাবেই বলল, ক্ষমতার অপব্যবহার করতে নেই, ছেড়ে দাও মেয়েটাকে। পদ্মজার কণ্ঠ মেয়েটা চিনতে পারল, অস্ফুটভাবে ডাকলো পদ্ম আপা, এরপর বলল, পদ্ম আপা আমি মিঠি। পদ্ম আপা, ওরা আমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। পদ্মজা ভালো করে খেয়াল করে চিনতে পারল মিঠিকে। অর্জুন মিঠির গালে শরীরের সব শক্তি দিয়ে থাপ্পড় মেরে রাজুকে বলল, এরে ঘাড়ে উঠা। আপনি সরেন, মাঝে হাত ঢুকাবেন না, বিরক্ত করে একদম পছন্দ না আমার। পদ্মজা বাধা হয়ে দাঁড়ালো, বলল, দেখো মাঝে থেকে এভাবে অপমান করতে নেই। হাতে ক্ষমতা পেয়েছ, সৎভাবে চলো, সবার ভালোবাসা পাবে। এভাবে নিজেরা অন্যের ইজ্জত নষ্ট করছো, সেই সাথে নিজেদের পাপি করছো। অর্জুন বলল, এই ফুট এখান থেকে, নীতিকথা শোনাতে আসছে। পদ্মজা বলল, ভালোভাবে বলছি, ভেজাল না করে ছেড়ে দাও। নারীকে নারী রূপে থাকতে দাও, শক্ত হতে বাধ্য করো না। অর্জুন রাগে দাঁতে দাঁত কামড়ে বলল, আর একটা কথা বললে জামা কাপড় খুলে মাঠে ছেড়ে দিব। কথাটা শেষ করে অর্জুন চোখের পলক ফেলতে পারল না। তার আগেই পদ্মজার 5 আঙ্গুলের দাগ বসে যায় তার ফর্সা গালে। অর্জুন রক্তিম চোখে কিরমির করে তাকায়। মিঠিকে ছেড়ে পদ্মজার গলা চেপে ধরে। পদ্মজার সঙ্গে সঙ্গে অর্জুনের অন্ডকোষ বরাবর লাথি বসিয়ে দিল। অর্জুন কোকিয়ে উঠল, অন্ডকোষে 2 হাত রেখে বসে পড়ল। রাজু বৃষ্টি গালিগালাজ করে পদ্মজার দিকে তেড়ে আসে। পদ্মজা মেঝে থেকে ইট তুলে রাজুর মাথায় লক্ষ্য করে ছুরি মারল। মিঠি ভয়ে চোখ মুজে ফেলল। রাজুর কপাল ফেটে রক্তের ধারা নামে। অর্জুন আকস্মিক তেড়ে এসে পদ্মজার নিকাব টেনে খোলে। ঘোলা চোখের ভয়ঙ্কর চাহনি, রক্ত জবার মতো ঠোঁটের কাঁপুনি অর্জুনের অন্তর কাঁপিয়ে তোলে। তবুও দমে থাকেনি, পদ্মজাকে হামলা করার জন্য প্রস্তুত হয়। পদ্মজা তার কাঁধের ব্যাগ থেকে ছুরি বের করে অর্জুনের গলায় টান বসায়। এই দৃশ্য দেখে মিঠির শরীর কাঁপতে থাকে। অর্জুন চিৎকার করে বসে পড়ে। গলায় হাত দিয়ে দেখে গলাটা শরীর থেকে আলাদা হয়ে যায়নি, চামড়াটা ছিঁড়েছে শুধু। তার হৃৎপিণ্ড যেন মাত্রই মৃত্যুর সাক্ষাৎ পেল। পদ্মজার অভিজ্ঞ হাত তার কলিজায় শুকিয়ে দিয়েছে। মেঝেতে বসে হাঁপাতে থাকে। পদ্মজার ছুরির রক্ত অর্জুনের গেঞ্জিতে মুছে বলল, তোমাদের ভাগ্য ভালো পদ্মজার হাতে পড়েছ, হেমলতার হাতে পড়নি। এরপর মিঠিকে প্রশ্ন করল, আমার জানা মতে তুমি প্রথম বর্ষে আছো, আর হলের 2য় তলায় থাকার কথা, এখানে আসলে কি করে? মিঠির ভয় এখনো পুরোপুরি কাটেনি। সে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আমি গত কয়েকদিন অসুস্থ ছিলাম, ক্যাম্পাসে যেতে পারিনি। অর্জুন দাদা নাজমাকে দিয়ে আমাকে ডেকেছিল। পদ্মজা বলল, অমনি চলে এসেছ? কয়েকদিন আগে 3য় বর্ষের একটা মেয়ের কি হাল হয়েছে দেখনি, শোনোনি? এরপরে এদের ডাকে সাড়া দিলে কেন? মিঠি বলল, না দিয়ে উপায় নেই। পদ্মজা আর কিছু বলতে পারল না। মিঠিকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে পড়ে। এরপর নিকাব পড়তে পড়তে বলল, এসব বেশি দিন সহ্য করা যায় না। মেয়েরা হলে এসে থাকে পড়াশোনার জন্য, আর এসব নির্যাতনের শিকার হতে হয়। তোমার চেনা জানা আরো যারা মানসিক শারীরিকভাবে ভুক্তভোগী আছে, সবার নামের তালিকা আমাকে দিতে পারবে? মিঠি জানতে চাইল কেন। পদ্মজা বলল, সবাইকে নিয়ে প্রশাসনের কাছে যাব, তাদের নীরবতার মেনে নিব না। ক্যাম্পাসে আসার পর থেকে নেতাদের অপকর্ম দেখেছি, থামানোর চেষ্টা করেছি। 1 2 জন থামে, আরো 10 জন পারে। এইবার আমাদের আন্দোলন করতে হবে। মিঠি মিনমিনিয়ে বলল, কেউ ভয়ে আন্দোলন করতে চায় না। অনেকবার দিন তারিখ ঠিক হয়েছে শুনেছি। এরপর যাদের আসার কথা ছিল তাদের মধ্যে বেশিরভাগই আসতো না। অনেকের বাসায় আক্রমণ করা হয়েছে। পদ্মজার বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। সমাজে মেয়েরা এত দুর্বল, তাদের দেহের লুকায়িত আকর্ষণীয় ছন্দগুলো না থাকলে হয়তো তারাও সাহসী হতো। ছন্দ হারানোর ভয় থাকতো না, কাউকে ভয় পেতে হতো না। পদ্মজা মিঠিকে বলল, তুমি বরং কয়েকদিন বাড়ি থেকে ঘুরে আসো। এখানে থাকা তোমার জন্য এখন বিপজ্জনক। আমি আগামীকাল গ্রামে যাচ্ছি, আমার আম্মার মৃত্যুবার্ষিকী। ছোট বোনের ম্যাট্রিক পরীক্ষা 1.5 মাস পর, আর আরেক বোনের বিয়ে দেওয়ার কথা ভাবছি। 1.5 মাসের মতো গ্রামে থাকবো, এরপর এসে নেতাদের ব্যবস্থা করব। তোমাদের বর্ষের শিখা আছে না, বেশ সাহসী মেয়েটা, ওর মতো আরো কয়েকটা মেয়ে পাশে থাকলেই হবে। তুমি যাও এখন, দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করো। যতক্ষণ এখানে আসো একা চলাফেরা করো না। শিখাও তো মনে হয় হলেই থাকে, ওর সাথে দেখো। মিঠি বলল, কখনো কথা হয়নি। পদ্মজা বলল, এখন তো ক্যাম্পাসেই বোধ হয়। আচ্ছা, বিকেলে আমি আবার আসবো, ওর সাথে কথা বলবো। আমি আসছি এখন। মিঠি বলল, পদ্ম আপা। পদ্মজা তাকালো। মিঠি পদ্মজাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। ভেজা কণ্ঠে বলল, অনেক ধন্যবাদ তোমাকে, আমি খুব ভয় পেয়েছিলাম।
পদ্মজা বলল, পাচার সংগ্রামে ভীতু হলে চলে না মিঠি। মিঠি বলল, ভেবেছিলাম জীবনটা শেষ হয়ে গেল বুঝি। পদ্মজা বলল, কখনো এমন ভেবো না, বিপদে সামর্থ্য মতো যা পারো করবে। শরীরের শক্তি নিশ্চয় কম না, মনের জোরটা কম, সেই জোরটা বাড়াবে। মনের জোর বাড়াতে টাকা লাগে না, কঠিন জীবন সহজ করে তোলার দায়িত্ব নিজেরই নিতে হয়। মিঠি মাথা তুলে তাকালো, একটু সরে দাঁড়িয়ে চোখের জল মুছলো, এরপর বলল, দ্রুত ফিরবে পদ্ম আপা, আমরা আমাদের নিরাপত্তার যুদ্ধে নামবো। পদ্মজা হেসে বলল, ফিরবো, দ্রুত ফিরবো। গাড়ি বাড়ির উদ্দেশ্যে ছুটছে। বাড়ির নাম আগে ছিল আমির ভিলা, বছর ঘুরতেই আমির বাড়ির নাম পাল্টে দিল পদ্মনীর। পদ্মজা জানালার কাঁচ খুলে বাইরের দিকে তাকালো। রাস্তাঘাটে মানুষজন কম, ঠান্ডা বাতাস, সূর্যের আলোর একদমই তেজ নেই, যেন থুরথুরে বৃদ্ধ হয়ে গেছে। পদ্মজা আকাশপানে তাকিয়ে তিনটা প্রিয় মুখকে খোঁজে, চোখ দুটি টলমল করে ওঠে, কোথায় আছে তারা, আবার কবে হবে দেখা। পদ্মজা কাজ নামিয়ে দিল, রুমাল দিয়ে চোখের জল মুছে সিটে হেলান দিয়ে চোখ বুঝল। নিস্তব্ধ বিকেল, ঘন কুয়াশায় ঢেকে আছে অলন্দপুরের আটপাড়া। সেই নিস্তব্ধতা ভেঙে যায় নূপুর ধ্বনিতে। পূর্ণার চঞ্চল কাদামাকা দুটি পা দৌড়ে ঢুকে মোড়ল বাড়ি। পায়ের নূপুর জোড়া রিনচিন রিনচিন সুর তুলে ছন্দে মেতেছে। পরনে লাল টুকটুকে শাড়ি, আঁচল কোমরে গোজা, শাড়ি গোড়ালের অনেকটা উপরে পড়েছে। বাড়িতে ঢুকে চেঁচিয়ে ডেকে উঠল, বড় আম্মা ও বড় আম্মা। বাসন্তী রান্নাঘর ছেড়ে দৌড়ে আসেন, হাতে চুড়িগুলো ঝনঝন করে ওঠে, মুখে বয়সের ছাপ পড়েছে, তাও কিঞ্চিত। পূর্ণাকে এভাবে কাঁপতে দেখে প্রশ্ন করলেন, বাড়িতে ডাকাত পড়েছে? পূর্ণা হাতের খামটা দেখিয়ে বলল, আপার চিঠি। আপার চিঠি শুনে প্রেমা বেরিয়ে আসে ঘর থেকে। সে পড়ছিল, ওড়না দিয়ে ঘোমটা টানা। ষোড়শী মনে বিন্দুমাত্র আগ্রহ নেই, সবার চেয়ে আলাদা হয়েছে, খুব ভীত এবং লাজুক সে। পূর্ণা বড় বোন হয়ে সারাদিন বনে বাদরে ঘুরে বেড়ায়, আর সে ঘরে বসে পড়ে, বাড়ির কাজ করে, স্কুলে যায়। পদ্মজার কথা মতো প্রতিদিন রুটিন অনুসরণ করে। সে বলল, কি বলেছে আপা, চিঠি দাও। পূর্ণা কপাল কুঁচকে বলল, তোর পড়তে হবে না, বলেছে মাঘ মাসের 19 তারিখ আসছে, অনেকদিন থেকে যাবে। বাসন্তী প্রশ্ন করল, আজ কত তারিখ? পূর্ণা কাঁদো কাঁদো হয়ে বলল, 19শে মাঘ। বাসন্তীর চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। বিস্ফোরিত কণ্ঠে বলল, আইজি, বিকেল তো হয়ে গেছে। পূর্ণা অস্থির হয়ে বাসন্তীর কাছে দৌড়ে আসে, দ্রুত হাত ধরে করুণ স্বরে বলল, তাড়াতাড়ি সালোয়ার কামিজ বের করো আমার, এই রূপে দেখলে একদম মেরে ফেলবে আপা। বাসন্তী আরো করুণ স্বরে বলল, মা, আমি আগে আমার রূপ পাল্টাই, তুমি তোমারটা খুঁজে নাও। কথা শেষ করে বাসন্তী ঘরের দিকে যান, বুক দূর দূর কাঁপছে। পরনে ঝিলমিল ঝিলমিল করছে টিয়া রঙের শাড়ি, 2 হাতে 3 ডজন চুড়ি, কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক। এ অবস্থায় পদ্মজা দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। তিনি সাজগোজ পূর্ণার কথায় ছেড়ে দিয়েছিলেন, এরপর পূর্ণার কথায় দুজন মিলে আবার শুরু করেছেন। পদ্মজা 1-2 দিনের জন্য প্রতি শীতে বাড়ি আসে, তখন সব রং বেরঙের জিনিস লুকিয়ে রাখা হয়। পূর্ণা চিঠি প্রেমার হাতে দিয়ে ঘরে যায়, ট্রাঙ্ক খুলে সাদা কালো রঙের সালোয়ার কামিজ দ্রুত পরে নেয়। হাতের চুড়ি খুলতে গিয়ে কয়েকটা ভেঙে যায়। অন্যবার 2-3 দিন আগে চিঠি আসে, আর আজ যেদিন পদ্মজা আসছে সেদিনে চিঠি আসতে হলো। 10 দিন আগে চিঠি পাঠিয়েছে পদ্মজা, ডাকঘর থেকে দেরি করেছে। পূর্ণা মনে মনে ডাকঘরের কর্মচারীদের গালি দিয়ে 14 গোষ্ঠী উদ্ধার করছে। সে দ্রুত জুতা পরে বারান্দায় আসে, প্রেমাকে তাড়া দিল, জলদি পানি নিয়ে আয়। প্রেমার বেশ লাগছে, সে মনে প্রাণে দোয়া করছে পদ্মজা এক্ষুনি এসে যাক আর দেখুক পূর্ণার সাজগোজ। কিন্তু প্রকাশ্যে পূর্ণার আদেশ রক্ষার্থে কলসি নিয়ে কলপারে গেল। পূর্ণা মনে মনে আয়দুল কুরসি পড়ছে, এই বুঝি পদ্মজা এসে গেল। গতবার মার তো খেয়েছেই, তার সাথে পদ্মজা রাগ করে 3 মাস চিঠি লেখেনি। বাতাসের বেগে পাতায় মরমর আওয়াজ হচ্ছে, আর পূর্ণার মনে হচ্ছে এই তো তার রাগিয়া পা হেঁটে আসছে। না, পানির জন্য অপেক্ষা করা যাবে না। পূর্ণা কলপারে ছুটে যায়, কলসি থেকে পানি নিয়ে পায়ের কাদা, ঠোঁটের লিপস্টিক ধুয়ে ফেলে, কপালের টিপ খুলে কলপারের দেওয়ালে লাগিয়ে রাখে। হাতের চুড়ি, গলার হার, কানের বড় বড় দুল ট্যাঙ্কের ভিতর রেখে এসেছে। পায়ের দিকে আবার চোখ পড়তেই সে আটকে উঠল। নূপুর জোড়া হাঁটার সময় অনেক আওয়াজ তোলে, এরকম নূপুর পরা নাকি ইসলামে নিষিদ্ধ। আবার দৌড়ে গেল ঘরে। দৌড়াবার সময় বারবার হুমড়ি খেয়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নিচ্ছে। নূপুর দুটো খুলে ট্রাঙ্কের ভেতর রেখে দিয়ে মাটিতে ধপ করে বসে লম্বা একটা নিঃশ্বাস নিল, বিড়বিড় করে বলল, বাঁচা গেল। এরপর হাঁটুতে থুতিনি রেখে মিষ্টি করে হাসলো, আজ তার আপা আসবে, তার জীবনের সবচেয়ে দামি এবং ভালোবাসার মানুষটা আসবে। ঈদের আনন্দের চেয়েও বেশি এই আনন্দ। পূর্ণা মাথায় ঘোমটা টেনে রান্না করে যায়। প্রায় বছরখানেক পর আবার রান্না করে ঢুকেছে সে। বাসন্তী সাদা রঙের শাড়ি পরেছেন, তাড়াহুড়ো করে এটা ওটা রাঁধছেন। পূর্ণা সাহায্য করার জন্য হাত বাড়ালো। বাসন্তী বললেন, প্রান্তরে বল, লাল রঙের দাগ দেওয়া রাজহাঁসটা ধরতে। পূর্ণা চুলায় লাকড়ি আরেকটা দিয়ে লাহারি ঘরের দিকে যায়। প্রান্তকে লাহারি ঘরেই বেশি পাওয়া যায়। প্রেমা পদ্মজার জন্য হেমলতার ঘরটা গুছাচ্ছে। ইট পাথরের শহরের সবই কৃত্রিম, কৃত্রিমতা ছেড়ে ছায়া ঘেরা মায়া ভরা গ্রামে আঁকাবাঁকা বয়ে চলা নদীর খাল, সবুজ শ্যামল মাঠের প্রকৃতির রূপ দেখে তৃষ্ণার্ত নয়নের পিপাসা মিটাতে গিয়ে
পদ্মজা আবিষ্কার করলো তার চোখে খুশির জল। সবেমাত্র অলন্দপুরের গঞ্জের সামনে ট্রলার পৌঁছেছে। ট্রলারটি হাওলাদার বাড়ির। আলমগীর ও মগা উপস্থিত হয়েছে। তারা দুজন ট্রলার নিয়ে রেল স্টেশনের ঘাটে অপেক্ষা করছিল। আমির পদ্মজার পাশে ঘেসে দাঁড়াতেই পদ্মজা বলল, ইচ্ছে হচ্ছে জলে ঝাঁপ দেই। আমির আটকে উঠল, বলল, কেন? পদ্মজা আমিরের দিকে তাকিয়ে মৃদু হাসলো। এরপর বলল, অল্পতে ভয় পেয়ে যান কেন? বলতে চেয়েছি, অনেকদিন পর চেনা নদীর জল দেখে শুয়ে দিতে ইচ্ছে হচ্ছে, ডুব দিতে ইচ্ছে হচ্ছে। আমির এক হাতে পদ্মজার বাহু চেপে ধরে নিজের সাথে মিশিয়ে বলল, তাই বলো। পদ্মজা আমিরের দিকে তাকালো। আমিরের গলা ভর্তি দাড়ি, ঘন হয়েছে খুব, চোখের দৃষ্টি গাঢ় তীক্ষ্ণ। ৩৫ বছরের পুরুষ, অথচ একটা সন্তান নেই। বাবা ডাক শুনতে পারে না। মানুষটার জন্য দুঃখ হয়। পদ্মজা গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। আজান পড়েছে। ট্রলার মোড়ল বাড়ির ঘাটে ভিড়ে। প্রথমে পদ্মজার চোখ পড়ে রাজহাঁসের ছুটে চলা। ঝাঁকে ঝাঁকে রাজহাঁস দৌড়ে বাড়ির ভেতর ঢুকছে। হাঁসের প্যাক প্যাক শব্দে চারিদিক মুখরিত। ট্রলারের শব্দ শুনে পূর্ণা, প্রেমা, প্রান্ত ছুটে আসে ঘাটে। আগে আগে আসে পূর্ণা। পদ্মজা প্রথম সিঁড়িতে পা রাখতেই পূর্ণা জান ছেড়ে ডেকে উঠল, আপা। পূর্ণাকে এভাবে ছুটে আসতে দেখে পদ্মজা ভয় পেয়ে যায়। সাবধান করে, আসতে পূর্ণা। বলতে বলতে সিঁড়িতে পূর্ণার পা পিছলে গেল। পদ্মজা দ্রুত আঁকড়ে ধরে, এক্ষুনি অঘটন ঘটে যেত। পদ্মজা পূর্ণাকে ধমক দিয়ে প্রস্তুত হয়। তখনই পূর্ণা শক্ত করে জড়িয়ে ধরে পদ্মজাকে। বুকে মাথা রেখে হাঁপাতে হাঁপাতে উচ্চারণ করলো, আপা, আমার আপা। পদ্মজার বুক বিশুদ্ধ ভালো লাগায় ছেয়ে গেল। মৃদু এসে পূর্ণাকে কিছু বলার জন্য আবার প্রস্তুত হয়। তখন প্রেমা, প্রান্ত এসে জড়িয়ে ধরল। পদ্মজা টেল সামলাতে না পেরে শেষ সিঁড়ি থেকে নদীর জলে পড়ে যাচ্ছিল। ট্রলারের আগায় দাঁড়িয়ে থাকা আমির দুই হাতে দ্রুত পদ্মজাকে আঁকড়ে ধরে তার খুঁড়ি হলো। পদ্মজা চোখ বন্ধ করে ফেলে। যখন বুঝতে পারল সে পড়েনি, তার ভাই বোনও পড়ে যায়নি, তখন চোখ খুলল। ঘাড় ঘুরিয়ে তার সহধর্মীর মুখ দেখে হাসলো। এরপর সোজা হয়ে দাঁড়ালো। পূর্ণা, প্রেমা হেসকি তুলে কাঁদছে। খুশিতে কেউ এভাবে কাঁদে, তবে পদ্মজার ভালো লাগছে। বাসন্তীকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে পদ্মজা তার ভাই বোনদের বলল, আমাকে বাড়িতে ঢুকতে দিবি না তোরা? পূর্ণা চোখের জল মুছতে মুছতে বলল, চলো। পদ্মজা সিঁড়ি ভেঙে বাসন্তীর সামনে এসে দাঁড়ালো। সাদা রঙের শাড়ি পরে ছলছল চোখে তাকিয়ে থাকা এই মানুষটার প্রতি পদ্মজার অনেক ঋণ। হেমলতা মারা যাওয়ার 6 মাসের মাথায় মোর্শেদ পৃথিবী ছাড়েন। শোকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন। ফেলে যাওয়া কিশোরী 2 মেয়ে, বউ এবং এক ছেলেকে। অর্থনৈতিক সমস্যা দেখা দেয়, সংসার চলে না। আমির সাহায্য করতে চেয়েছিলেন। পদ্মজার আত্মসম্মানে লাগে। সে কিছুতেই স্বামীর টাকায় বাবার বাড়ির সংসার চালাবে না। নিজেও কাজ করার উপায় ছিল না। এমত অবস্থায় বাসন্তী চাইলে ফেলে চলে যেতে পারতেন, তিনি চাননি। এক পরন্ত বিকালে পদ্মজাকে বললেন, নকশিকাঁথা সেলাই করতে পারি আমি। শখে সেলাই করতাম। 2-3 জন পয়সা দিয়ে কিনতে চাই। টাকার দরকার ছিল না, তাই বিক্রি করিনি। তুমি বললে আমি নকশিকাঁথা গঞ্জে বেচার চেষ্টা করতাম। পদ্মজা সেদিন অবাক হয়ে তাকিয়েছিল। বাসন্তী ছুটে যায় ঘরে, একটা নকশিকাঁথা নিয়ে আসেন, পদ্মজাকে দেখান। অসম্ভব সুন্দর হাতের কাজ। আমির নকশিকাঁথা দেখে মুগ্ধ হলো। সঙ্গে সঙ্গে বলল, বড় ভাইয়া যখন ঢাকা যাবে নকশিকাঁথা দিয়ে দিবেন। শহরে নকশিকাঁথার চাহিদা আছে অনেক। আপনাদের সমস্যা কিছুটা হলেও খুঁজে যাবে। একটা কাজ করলেই তো পারেন, আরো 2-3 জনকে নিয়ে নকশিকাঁথা বানানো শুরু করেন, তাহলে অনেকগুলি হবে। তাদের পারিশ্রমিক দিয়ে দিবেন। ঢাকা বিক্রির পর দ্বিগুণ টাকা আসবে। এ প্রস্তাবে পদ্মজা অমত করল না। সেদিন থেকে বাসন্তী 2 হাতে দিনরাত পরিশ্রম করেছেন। পূর্ণাকে ম্যাট্রিক অবধি পড়ালেন। প্রেমা, প্রান্তকে এখনো পড়াচ্ছেন। পূর্ণার যে কোনো আবদার পূরণ করে চলেছেন। বাসন্তী পাশ হয়ে পদ্মজা সালাম করল। এরপর বলল, কেমন আছেন আপনি? বাসন্তী বলল, ভালো আছি মা। তুমি, জামাই বাবা সবাই ভালো আছে তো? পদ্মজা বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আগের চেয়ে শুকিয়েছেন, ত্বক ময়লা হয়েছে। নিজের যত্ন নেওয়া ভুলে গিয়েছেন। বাসন্তী চোখ নামিয়ে হাসলো। এক হাতে নিজের মুখশ্রী ছুঁয়ে বলল, সেই বয়স কি আর আছে? বিধবা মানুষ। পদ্মজা বলল, পূর্ণা খুব জ্বালায় তাই না? বাধ্য করে রঙিন শাড়ি পরতে, সাজতে। বাসন্তী চমকে তাকালেন। পদ্মজা হাসলেন। পূর্ণা মাথায় ব্যাগ নিয়ে পদ্মজার পাশে এসে দাঁড়ালো। আহ্লাদী হয়ে অভিমান করলো, আপা, তুমি নাকি মুচির সাথে আমার বিয়ে দিতে এসেছ? পদ্মজার হাসি প্রশস্ত হয়। আমিরের দিকে তাকিয়ে এরপর পূর্ণার দিকে তাকালো। বলল, কে বলেছে? তোর ভাইয়া। পূর্ণা আমিরকে ভেঙচি কেটে পদ্মজাকে বলল, আর কে বলবে? আপা, আমি মুচি বিয়ে করব না। আমার ফর্সা চকচকে জামাই চাই। মগা পূর্ণাকে রাগানোর জন্য বলল, ম্যাট্রিক ফেল করা শরীরে ধলা জামাই হাঙ্গা করব না। পূর্ণা কিরমির করে তাকালো। পদ্মজা পূর্ণার গাল টেনে দিয়ে বলল, আচ্ছা, এসব নিয়ে পরে আলোচনা হবে। অন্ধকার হয়ে যাচ্ছে চারপাশ, বাড়িতে চল। তারপর 2 হাতে 2 ভাই বোনকে জড়িয়ে ধরে বাড়ির উঠানে পা রাখে সে। সতেজ হয়ে জামা কাপড় পাল্টে নেয় আমির ও পদ্মজা। এরপর রাজহাঁস ভুনা আর গরম ভাতের ভোজন হয়। আলমগীর মগাও ছিল। আলমগীর বাড়ি ফেরার আগে আমির পদ্মজাকে বলে যায়, আগের স্মৃতি আর কতদিন বুকে রাখবি তোরা? দাদু মরার পথে, চাচি আম্মার আত্মগ্লানি, আর তোদের না দেখার শোকে শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে।
এবার অন্তত বাড়িতে আসিস, অনুরোধ রইল আমার। পদ্মজা তুমি আমিরকে বুঝাও। পদ্মজা আশ্বস্ত করে বলল, এবার বাড়িতে সবাইকে গিয়ে দেখে আসবো, আপনি নিশ্চিন্তে যান। আলমগীর বলল, অপেক্ষায় থাকবো। পদ্মজা বলল, আসবো ভাই। আলমগীর মগাজ চলে গেল। আমির পদ্মজাকে বলল, আমি যাব না। পদ্মজা বলল, এবার যাওয়া উচিত, অনেক তো হলো, 4 বছর কেটেছে, ভয়ঙ্কর রাতটা জীবন বুকে তাজা হয়ে থাকবে, তাই বলে সম্পর্ক ছিন্ন করতে পারি না, ইসলামী সম্পর্ক ছিন্ন করা হারাম। আমির বলল, ওই বাড়িতে গেলে আমার দম বন্ধ কর কষ্ট হয় পদ্মজা। পদ্মজা বলল, তা তো আমারও হয়, কিন্তু আমার কথা খুব মনে পড়ে, আমার তো কোনো দোষ ছিল না, তবুও শাস্তি পাচ্ছেন। আমির বলল, দোষ ছিল। পদ্মজা বলল, যে আসল দোষী তার দেখা আজও পেলাম না, অথচ যিনি দোষী না তিনি সবার চোখে দোষী। আমির বলল, আম্মা সেদিন কেন ঘুমিয়ে পড়েছিলেন, এটা আমার আম্মার দোষ। পদ্মজা বলল, জোর করে ঘুম আটকিয়ে রাখা যায়, আমরা আগামীকাল যাচ্ছি, এটাই শেষ কথা। আমির বলল, পদ্মজা। আমিরের বাকি কথা পদ্মজা শুনল না, সে হেমলতার ঘরের দিকে এগোলো। হেমলতার ঘরের দরজা খুলতেই অদ্ভুত একটা অনুভূতি হয়, শিহরিত হয়ে কেঁপে ওঠে সে। 6 বছর আগের মতোই সব, নেই শুধু মা। পদ্মজা ধীর পায়ে ঘরে ঢোকে, আলমারি খুলে হেমলতার শাড়ি বের করে ঘ্রাণ শুকে বুকের সাথে জড়িয়ে রাখে, গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে মাটিতে। হাউমাউ করে কান্না আসে না অনেকদিন, কষ্টগুলো চেপে থাকে বুকের ভেতর। পূর্ণা দরজার ওপাশে দাঁড়িয়ে আছে, সে তার আপাকে দেখছে। পদ্মজা বারবার নাক টানছে, অজস্র চুমুতে ভরিয়ে দিচ্ছে মায়ের শাড়ি, যেন সে শাড়ি না তার মাকেই চুমু দিচ্ছে। পূর্ণার মন ব্যথায় ভরে ওঠে, তার কি মায়ের জন্য কষ্ট হচ্ছে নাকি আপার কান্না দেখে কষ্ট হচ্ছে জানে না পূর্ণা, শুধু উপলব্ধি করছে তার কান্না পাচ্ছে। কান্নার শব্দ শুনে পদ্মজা ঘাড় ঘুরিয়ে তাকালো, পূর্ণাকে কাঁদতে দেখে দ্রুত চোখের জল মোছে হাতের শাড়ি আলমারিতে রাখলো। এরপর পূর্ণাকে ডাকলো, আয় এদিকে। পূর্ণা ফোপাতে ফোপাতে এগিয়ে আসে, পদ্মজা বিছানায় বসলো। পূর্ণা পদ্মজার কোলে মাথা রেখে কাচুমাচু হয়ে শুয়ে পড়ল। পদ্মজা বলল, বয়স 21-এর ঘরে, মনটা তো সেই 14-15 বছরেই পড়ে আছে। পূর্ণা পদ্মজার এক হাতে মুঠোই নিয়ে বলল, আমার খুব কান্না পাচ্ছে। পদ্মজা বলল, কান্দিস না। পূর্ণা বলল, ঠেলে ঠেলে বেরিয়ে আসছে তো। পদ্মজা বলল, থামানোর চেষ্টা কর। পূর্ণা বলল, থামছে না, তুই তো আরো কাঁদছিস। পদ্মজা বলল, বেড়ে যাচ্ছে তো। পদ্মজা ঠাস করে পূর্ণার গালে থাপ্পড় বসালো, সঙ্গে সঙ্গে পূর্ণার কান্না থেমে যায়, চোখ বড় বড় করে তাকায়। পদ্মজা আওয়াজ তুলে হেসে ওঠে। পূর্ণা দ্রুত উঠে বসে, হাত ঝাড়তে ঝাড়তে হেসে বলল, থেমে গেছে। পদ্মজার হাসি বেড়ে গেল, মুখে হাত চেপে হাসি আটকানোর চেষ্টা করে, হাসির ঠেলায় চোখের জল চলে আসে। পূর্ণা কান্না নিয়ন্ত্রণ করতে পারে না, থামতে বললে আরো বেড়ে যায়। ব্যাপারটা যে কেউ উপভোগ করে। প্রেমা ঘরে ঢুকে অভিমানী কণ্ঠে বলল, আমাকে ছাড়া কি নিয়ে কথা বলে হাসা হচ্ছে। পদ্মজা হাসতে হাসতে বলল, পূর্ণা কাঁদছিল, থামতেই পারছিল না। প্রেমা হেসে বিছানায় উঠে বসে 2 পা ভাঁজ করে বলল, আপা, ছোট আপা নামাজ পড়ে না। পদ্মজার হাসি থামিয়ে পূর্ণার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, কিরে, তুই নামাজ পড়িস না কেন? চিঠিতে তো বলিস অন্য কথা। পূর্ণার ইচ্ছে হচ্ছে প্রেমাকে লবণ মরিচ দিয়ে ক্যাসক্যাস করে কাঁচা আমের মতো কামড়ে খেতে, কিন্তু এখন পরিস্থিতি সামলাতে হবে। সে পদ্মজাকে বোঝানোর চেষ্টা করলো, আপা বিশ্বাস করো, শুধু 1 ওয়াক্ত পড়িনি। পদ্মজা বলল, মিথ্যা বলবি না, কতবার বলেছি মিথ্যা কথা ছাড়তে, সত্যি স্বীকার কর। কিসের কাজ তোর? লেখাপড়া ছেড়েছিস 4 বছর, ম্যাট্রিক আবার পড়লি না, বিয়ে করতে চাস না বলেই বিয়ের জন্য জোর করিনি। তার মূল্য এভাবে কথা না শুনে দিবি? এটা তো আমারও কথা না, যিনি সৃষ্টি করেছেন উনার আদেশ। পূর্ণা মাথা নত করে রাখে। পদ্মজা বিছানা থেকে নামতে নামতে বলল, ঘুমাবো না তোদের সাথে। প্রেমা আর্তনাদ করে উঠল, আপা, আমার দোষ কি? পূর্ণা পদ্মজার কোমর জড়িয়ে ধরে কিছুতেই যেতে দিবে না। পদ্মজা বলল, স্যার বলছি। পূর্ণা একতি করে বলল, যেও না, এখন থেকে প্রতিদিন পড়বো, সত্যি বলছি। পদ্মজা বলল, সত্যি তো? পূর্ণা বলল, সত্যি। পদ্মজা বিছানায় পা তুলে বসলো। পূর্ণা আর চোখে প্রেমাকে দেখলো, দৃষ্টি দিয়ে যেন হুমকি দিল, আমারও দিন আসবে। গ্রামে আসলে আমির প্রান্তের সাথে ঘুমাই, পদ্মজাকে তার বোনদের সাথে ছেড়ে দেয়। আজও তার ব্যতিক্রম হচ্ছে না। 2 বোনকে নিয়ে শুয়ে পড়ে পদ্মজা। কত কত গল্প তাদের। পদ্মজা শুধু শুনছে আর হাসছে। প্রেমার মুখ দিয়ে সহজে কথা আসে না। পদ্মজা আসলে কথার ঝুড়ি নিয়ে বসে। পূর্ণা নিজের বিয়ে নিয়ে বেশি কথা বলছে, পরিকল্পনা করছে। তখন প্রেমা ব্যঙ্গ করে বলল, ছোট আপা লজ্জার লেশ মাত্র নেই। তখন পূর্ণা খেপে গিয়ে বলল, তুই যে প্রান্তরে বলছিলি শহরে গিয়ে সাহসে পুলিশ বিয়ে করবি, আমি কাউকে বলেছি তোর লজ্জা নেই? প্রেমা লজ্জায় জবুথুবু হয়ে যায়। তার বড় আপার সামনে ছোট আপা কি বলছে, লজ্জায় কান দিয়ে ধোয়া বেরোতে থাকে। পদ্মজা হাসলো, প্রেমাকে বলল, লজ্জার কিছু নেই, অভিভাবকদের নিজের পছন্দ জানানো উচিত।
তোর বিয়ে পুলিশের সাথেই হবে, আর পূর্ণার বিয়ে পূর্ণার পছন্দ মতো। পদ্মজার কথায় পূর্ণা ভারী খুশি হলো। সে আবেগে আতপুল্য হয়ে বলল, নায়কের মতো জামাই চাই, একদম লিখন ভাইয়ের মতো। জানো, লিখন ভাইয়া এখানে শুটিং করতে আসছে, 1 সপ্তাহ হলো। পদ্মজা জানতে চাইল কার বাড়ি। প্রেমা বলল, সাতগাঁয়ের হান্নান চাচার বাড়ি, বিশাল বড় টিনের বাড়ি। পদ্মজা চুপ হয়ে গেল। এই মানুষটা শুধুমাত্র তার স্মৃতি, কিন্তু মানুষটার জীবনের পুরোটা জুড়ে সে। এই তো মাস 4 আগে পদ্মজা পত্রিকা পড়তে বসেছিল। 3য় পৃষ্ঠায় লিখন সার ছবি, সাথে উপরের শিরোনাম দেখে বেশ অবাক হয় পদ্মজা। শিরোনামে লেখা, লিখন সার পদ্মফুল। পদ্মজা আগ্রহ নিয়ে প্রতিটা লাইন পড়ে। সাংবাদিক লিখনকে প্রশ্ন করেছেন, 30 তো পার হয়েছে, বিয়ে করবেন কবে? লিখন সার জানিয়েছেন সে যখন আসবে। সাংবাদিক বললেন, আমরা কি জানতে পারি কে সে, যদি দ্বিধা না থাকে? লিখন সাহেব বললেন, জানাতে আমার বাধা নেই, সে পদ্মফুল। আমার 27 বছরের কঠিন মনে তোলপাড় তুলে দিয়েছিল। সেই তোলপাড়ের তাণ্ডব বুকের ভেতর আজও হয়। সেই ফুলের সুবাস নাকি আজও লেগে আছে, শুধু আমি তাকে জয় করতে পারিনি। লিখন সার সাক্ষাৎকারের কথোপকথন বেশ তোলপাড় তুলে ঢাকায়। এরকম একজন সুদর্শন পুরুষকে কোন নারী অবহেলা করেছে, তা নিয়ে মানুষের কত কল্পনা জল্পনা, আলোচনা সমালোচনা। পদ্মজার অস্বস্তি হয় খুব। পূর্ণা পদ্মজাকে মৃদু ধাক্কা দিয়ে ডাকলো, ঘুমিয়ে পড়লে আপা? পদ্মজা বলল, না। তারপর বল। ঝেঁঝে পোকার ডাক, শিয়ালের হাঁক ভেসে আসছে কানে। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে, তবুও কথা শেষ হচ্ছে না পূর্ণা প্রেমার। পদ্মজাও মানা করছে না, বরং অবাক হচ্ছে। তার বোনেরা কত কথা লুকিয়ে রেখেছে তার জন্য। কাক ডাকা ভোর, কোনো কুয়াশায় চারপাশ ডুবে আছে। বাতাসের বেগ বেশি, ঠান্ডায় ঠোঁট কাঁপছে। পদ্মজার পরনে দামি গরম সোয়েটার, আবার শালও পরেছে। বাসন্তী সুতি সাদা শাড়ি পরে রান্না করছে, মাঝে মাঝে কাঁপছেন। পদ্মজা দ্রুত পায়ে রান্নাঘরে ঢুকলো। বাসন্তী পদ্মজাকে দেখে হেসে বলল, কিছু লাগবে? পদ্মজা খেয়াল করে দেখলো বাসন্তীর মুখটা ফ্যাকাশে, ঠান্ডায় এমন হয়েছে। সে শক্ত করে প্রশ্ন করলো, আপনার শীতের কাপড় নেই? বাসন্তী হেসে বলল, আছে তো। পদ্মজা বলল, তাহলে এভাবে শীতে কাঁপছেন কেন? নামাজ পড়ে ঘুমিয়ে যেতেন, বয়স তো অনেক হয়েছে, যান ঘরে যান। বাসন্তী বলল, ভাত বসিয়েছি। পদ্মজা বলল, আমি দেখব। বাসন্তী বলল, সারা রাত তো সজাগ ছিলে আম্মা, তুমি ঘুমাও, আমি রাতে ঘুমিয়েছি। পদ্মজা বলল, তাহলে সোয়েটার পরে আসেন। বাসন্তী মাথা নত করে বসে রইলেন। পদ্মজা বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকে। এরপর নিজের গায়ের শাল বাসন্তীর গায়ে দিয়ে বলল, নিজের জন্য কিছু কেনা উচিত। পূর্ণা বয়সে বেড়েছে, বুদ্ধিতে না। ও পারে না কিছু সামলাতে, শুধু আবদার করতে পারে। যতদিন বেঁচে আছেন নিজের যত্ন নিন, আমি ঘরে যাচ্ছি। পদ্মজা রান্নাঘর ছেড়ে বারান্দার গ্রিল ধরে বাইরে তাকালো। কুয়াশার জন্য বাড়ির গেট দেখা যাচ্ছে না। সে ঘুরে দাঁড়ালো ঘরে ঢোকার জন্য। তখন মনে হলো উঠানে কে যেন দাঁড়িয়ে আছে। পদ্মজা আবার ঘুরে তাকালো, দেখতে পেল তার শাশুড়ি ফরিনাকে। তীর্থের কাকের মতো তাকিয়ে আছে, শুকিয়েছে খুব বেশি, গায়ে লাল সাদা রঙের মিশ্রণের শাড়ি। ফরিনার চারপাশে উড়ো কুয়াশা, কুয়াশার দেয়াল ভেদ করে যেন তিনি শুধু আসতে পেরেছেন। পদ্মজা হন্তদন্ত হয়ে বের হলো। কাছে এসে দাঁড়াতেই বুকটা হু হু করে উঠল। ফরিনা পদ্মজাকে দেখে কেঁদে দিলেন। পদ্মজা ফরিনার খুব কাছে এসে দাঁড়ালো, পাশ হয়ে সালাম করলো। এরপর ফরিনার ঠান্ডা 2 হাত ধরে বলল, এত সকালে কেন আসতে গেলেন? আমরা তো যেতামই। ফরিনা বলল, এত রাগ তোমার? পদ্মজা বলল, না আম্মা, আপনার প্রতি কোনো রাগ নেই আমার। 8 মাস আপনি আমার যে যত্ন নিয়েছেন, মায়ের অভাব বোধ করিনি। মনে হয়েছিল আমার মা ছিল আমার পাশে। ফরিনা বলল, তাহলে কেড়ে যাও না আমার কাছে? আমার ছাড়াই কেন মুখ ফিরাইয়া নিছে আমার থাইকা? পদ্মজা বলল, উনি পাগল। আম্মা, আপনি কেমন আছেন? দেখে বোঝা যাচ্ছে ভালো নেই। আম্মা, বিশ্বাস করুন, আপনাদের প্রতি আমাদের রাগ নেই। ওই বাড়িটা দেখলে খুব কষ্ট হয় আম্মা, খুব যন্ত্রণা হয়, এজন্য চাই না। আপনাকে অনেকবার চিঠি লিখেছি যেন ঢাকা গিয়ে কয়েকদিন থেকে আসেন, গেলেন না কেন? ফরিনা অবাক হয়ে বললেন, আমার কাছে তো কোনো চিঠি আসে নাই। পদ্মজা বলল, সে কি? আমি তো এই 4 বছরে 6টা চিঠি লিখেছি আপনার নামে, পাঠিয়েওছি। ফরিনা বলল, আমি তো পাই নাই। ফরিনা চিন্তিত হয়ে পড়লেন। পদ্মজা বলল, আচ্ছা, এ ব্যাপারে পরে কথা বলবো ওনার সাথে। আমি যখন আম্মার কবর জিয়ারত করতে আসি, তখনও তো এসে আমাকে আর ওনাকে দেখে যেতে পারতেন আম্মা। ফরিনা বলল, তোমরা বাড়িতে যাও না বইলা আমি ভাবছি আমারে ঘেন্না করো তোমরা, তাই সামনে আইতে পারি নাই। আমার জন্য আমার নাতনিটা। ফরিনা হু হু করে কেঁদে উঠলেন। পদ্মজার চোখ ছলছল করে ওঠে। সে ফরিনাকে বলল, আপনার জন্য কিছু হয়নি আম্মা, আপনি এভাবে ভাববেন না, কান্না থামান। মজিদ মাতব্বর বলল, যতই বলো মা, কান্না থামবে না। 4 বছর ধরে এভাবেই কাঁদছে। মজিদ মাতব্বরের কণ্ঠে পদ্মজা দ্রুত ঘুমটা টেনে নিল। মজিদকে সালাম করে বলল, ভালো আছেন আব্বা? মজিদ বলল, এই তো আছি কোনো মতে। পদ্মজা বলল, আম্মা, আপনি কান্না থামান, আমার খারাপ লাগছে। ফরিনা আঁচল দিয়ে চোখের জল মুছলেন। এরপর বললেন, আমার বাবু কই?
পদ্মজা বলল, ভেতরে ঘরে ঘুমাচ্ছে, ডেকে দিচ্ছি। ফরিনা বলল, না থাকুক, ঘুমাক। পদ্মজা শ্বশুর শাশুড়িকে সদর ঘরে নিয়ে আসে। আস্তে আস্তে সবার ঘুম ভাঙে। আমির যত চাই বলুক, মাকে দেখেই নরম হয়ে যায়। জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে। মজিদ ছেলে আর ছেলের বউকে ছাড়া কিছুতেই বাড়ি যাবে না। কম হলেও 4-5 দিন থেকে আসতে হবে। অবশেষে আমির রাজি হলো। প্রেমার সামনে পরীক্ষা, তাই প্রেমাকে সাথে নিল না। বাসন্তী, প্রেমা প্রান্ত বাড়িতেই রয়ে যায়, পূর্ণা সাথে যায়। হাওলাদার বাড়ির গেট পেরিয়ে ভেতরে পা দিতেই পদ্মজার সর্বাঙ্গ অদ্ভুতভাবে কেঁপে ওঠে। সূর্য ওঠেনি, দমকা বাতাস হচ্ছে। সেই বাতাসে শাঁসা শব্দ হচ্ছে। মাথার উপর দিয়ে বাজ পাখি উড়ে যায়। সেই পাখির ডাক অদ্ভুত হাহাকারের মতো, যেন মনের চেপে রাখা কষ্ট ক্ষোভ নিয়ে কেউ আত্মচিৎকার করছে, নাকি এটা নিছক পদ্মজার ভাবনা। চারিদিকে চোখ বোলাতে বোলাতে অলক ঘর পেরিয়ে অন্দরমহলের সামনে এসে দাঁড়ালো সে। 4 বছর পূর্বেই তো এখানে এই জায়গাটাই তার আদরের 3 মাসের কন্যা পারিজার রক্তাক্ত লাশ পড়েছিল। পদ্মজার বুক কেমন করে উঠল, বুকে হাত রেখে দাঁড়িয়ে পড়ে। আমির উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল, খারাপ লাগছে? পদ্মজা স্বাভাবিক হয়ে বলল, না। পদ্মজা থামলো, নিঃশ্বাস নিল, তারপর বলল, পূর্ণাকে দেখুন কেমন পাগল। আমির সামনে তাকালো। পূর্ণা মাথার উপর ব্যাগ নিয়ে সবার আগে বড়ই খেয়ে খেয়ে কোমর দুলিয়ে হেঁটে যাচ্ছে। অন্দরমহলের সামনে এবং আলোক ঘরের পিছনের মধ্যিখানে টিউবওয়েল বসানো হয়েছে। হেমন্তকালে ধান কাটা হয়েছে, তখন কামলারা অলক ঘরে থেকেছে, তাদের জন্য এই টিউবওয়েল বসানো হয়েছিল। টিউবওয়েলের চারপাশে গোল করে সিমেন্ট দিয়ে মেঝেও করা হয়েছে। সব মিলিয়ে একটা কলপার তৈরি হয়েছে। পূর্ণা নারিকেলের গাছের সামনে এসে থমকে দাঁড়ালো। কলপারে একজন সুদর্শন যুবক পিড়িতে বসে গোসল করছে। পরনে লুঙ্গি, রানী গামছা নিয়ে দাঁড়িয়ে আছে, কি যেন বলছে। পূর্ণা ব্যাগ রেখে হা করে সেই যুবককে পরোক্ষ করে। সুটম সুগঠিত শরীর, মায়াবী ফর্সা হাস্যোজ্জ্বল ত্বক, প্রশস্ত বুক, ঘন পশম, চৌড়া পিঠ, শক্তপোক্ত দেখতে 2 হাত। ডান হাতে ছোট কলসি দিয়ে মাথায় পানি ঢালছে। সেই জল চুল থেকে কপাল, কপাল থেকে ঠোঁট, ঠোঁট থেকে বুকে গড়িয়ে পড়ছে। হঠাৎ চুল ঝাঁকিয়ে দিয়ে উঠল। জলের ছিটা ছড়িয়ে পড়ে চারিদিকে। রানী যুবকটিকে বকতে বকতে দূরে সরে দাঁড়ায়। যুবকটি আবারও মাথায় পানি ঢেলে চুল ঝাঁকায়, উদ্দেশ্য রানীকে ভিজিয়ে দেওয়া। পূর্ণা মুগ্ধ হয়ে গেল। সে দ্রুত ব্যাগ মাটিতে রেখে দিল। ওড়না ঠিক করে চুল ছেড়ে দিল। এরপর কলপারের দিকে হেঁটে গেল। ঠোঁটে তার হাসি, চোখের দৃষ্টি দেখলে যে কারো মনে হবে পূর্ণা অপরিচিত এই যুবকটিকে চোখ দিয়ে পিষে ফেলছে। কলপারের পাশে ভেজা কাদা ছিল। পূর্ণা পা রাখতেই পিছলে পড়ে যায়। ধোপা শব্দ শুনে যুবকটি লাফিয়ে ওঠে। ভরাট কণ্ঠে চিৎকার করে উঠল, বোয়াল মাছ, বোয়াল মাছ। ঘটনাটি পদ্মজার চোখে পড়তেই ছুটে আসে। রানী আকস্মিক ঘটনায় হতভঙ্গ। সে পূর্ণাকে তুলতে দৌড়ে আসতে গিয়ে শাড়ির সাথে পা প্যাঁচ লেগেই পূর্ণার চেয়ে ঠিক 1 হাত দূরে ধপাস করে পড়ল। এ যেন ধপাস করে পড়ার প্রতিযোগিতা শুরু হয়েছে। যুবকটি হাসবে নাকি সাহায্য করবে বুঝে উঠতে পারছে না। সেকেন্ড 2-1 ভেবে মনস্থির করলো, হাসা ঠিক হবে না, সাহায্য করা উচিত। কলপার থেকে 1 পা নামাতেই পদ্মজা চলে আসে। পূর্ণাকে তোলার চেষ্টা করে। যুবকটি রানীকে সাহায্য করে ওঠার জন্য। পদ্মজা উদ্বিগ্ন হয়ে পূর্ণাকে প্রশ্ন করলো, খুব ব্যথা পেয়েছিস? পূর্ণা মুখ ঢেকে আছে রেশমি ঘন চুলে। আর চোখে একবার যুবকটিকে দেখলো, এরপর মিনমিনিয়ে বলল, না। ফরিনা ছুটে এসে বললেন, এইটা কেমনে হইল? এই সেরি আমনে আইলো কেন? ও সেরি কোনহানে দুঃখ পাইছো? পূর্ণা নরম কণ্ঠে বলল, চাচি ব্যথা পাইনি। আমির বলল, পাওনি মানে? সোজা হয়ে দাঁড়াতে পারছো না? পদ্মজা, ওকে নিয়ে যাও। কাদা মেখে কি অবস্থা? রানী পদ্মজা আর আমিরকে দেখে প্রচন্ড অবাক হয়েছে। খুশিতে তার কাঁদতে ইচ্ছে করছে। আমিরের পাশে সালাম করে বলল, দা ভাই তুমি আইসো। পদ্মজা, এতদিনে আমারে মনে পড়ছে? পদ্মজা মৃদু হেসে বলল, তোমাকে সবসময় মনে পড়ে আপা, আমরা পরে অনেক গল্প করব। পূর্ণাকে নিয়ে এখন ভিতরে যাই। পদ্মজা এবং ফরিনা পূর্ণাকে ধরে ধরে অন্দরমহলে নিয়ে গেল। পিছু পিছু রানিয়ে গেল। যুবকটি আমিরের সামনে এসে দাঁড়ালো, হেসে বলল, আসসালামু আলাইকুম আমির ভাই, চিনতে পারতেছেন? আমির যুবকটিকে চেনার চেষ্টা করলো। এরপর বলল, মৃদুল না? মৃদুল বলল, জি ভাই। আমিরের হাসি প্রশস্ত হলো। মৃদুলের সাথে করমোদন করে বলল, সেই ছোটবেলায় দেখেছি, কত বড় হয়ে গেছিস, চেনাই যাচ্ছে না। মৃদুল বলল, আমার ঠিকই আপনারে মনে আছে। আমির মৃদুলের বাহুতে আলতো করে থাপ্পড় দিয়ে বলল, ছোটবেলায় তো তুমি করে বলতি, এখন আপনি আপনি বলছিস কেন? মৃদুল 1 হাতে ঘাড় ম্যাসেজ করে হাসলো। এরপর বলল, 16-17 বছর পর দেখা হয়েছে তো। আমির বলল, তো কি হয়েছে? তুমি বলে সম্বর্ধন করবে, গোসল করছিলে নাকি? মৃদুল বলল, জি। আমির বলল, কাপড় পাল্টে আয়, অনেক আলাপ হবে। মৃদুল বলল, আচ্ছা ভাই।
আমির নারকেল গাছের পাশে তাদের ব্যাগ দেখতে পেল, এগিয়ে গিয়ে ব্যাগটা নিল, এরপর অন্দরমহলের দিকে গেল। বৈঠকখানায় পদ্মজা বসে আছে। পূর্ণার কোমরে গায়ে গরম সরিষার তেল মালিশ করে দিয়ে বিশ্রাম নিতে বলেছে। হুমকিও দিয়ে এসেছে, ঘর থেকে বের হলে একটা মারো মাটিতে পড়বে না। পূর্ণার মুখ দেখে মনে হয়েছে আর বের হওয়ার সাহস করবে না। বেশ জোরেই পড়েছিল, পা কোমরও লাল হয়ে গেছে। এই বাড়িটা মৃত প্রায়। আগে তাও মানুষ আছে বলে মনে হতো, এখন মনেই হয় না এই বাড়িতে কেউ থাকে। নির্জীব, নিস্তব্ধ। রান্নাঘর থেকে বেশ কিছুক্ষণ পর পর টুংটাং শব্দ আসছে। ফরিনা এবং আমিনা তাড়াহুড়া করে রান্না করছে। আমির বের হয়েছে, বাড়িতে মাত্র এলো আর কিসের কাজে বেরিয়ে পড়ল। স্তব্ধতা ভেঙে একটা ছোট বাচ্চা দৌড়ে আসে পদ্মজার কাছে। বাচ্চাটার কোমরে গলায় তাবিজ, তাবিজের সাথে ঝনঝন শব্দ তোলা জাতীয় কিছু একটা ঝুলানো। পদ্মজা বাচ্চাটিকে কোলে তুলে নিল। রানী বৈঠকখানায় এসে বাচ্চাটাকে বলল, আলো আম্মা এদিকে আয়, তোর গায়ে ময়লা, পদ্মমামির কাপড়ে লাগবো। পদ্মজা আলোর গাল টেনে দিয়ে বলল, কিছু হবে না, থাকো। এরপর আলোর গালে চুমু দিল। আলোর 2 বছর। রানীর মেয়ে হয়েছে শুনেছিল পদ্মজা, কিন্তু আসতে পারেনি দেখতে। এবারে প্রথম দেখা। পদ্মজা বলল, আলো ভাগ্যবতী হবে, দেখতে বাপের মতো হয়েছে। বাপের মতো হয়েছে কথাটি শুনে রানীর মুখ কালো হয়ে যায়। তার প্রথম বাচ্চা মারা যাওয়ার 1 বছরের মাথায় সমাজের নিন্দা থেকে বাঁচতে খলিল হাওলাদার রানীর জন্য পাত্র খুঁজতে থাকলো। কিন্তু কেউই রানীকে বিয়ে করতে চায় না। সবাই জেনে গিয়েছিল রানীর অবৈধ সন্তান জন্ম দিয়েছে। এরপর বাচ্চাটাও মারা গেল। কোনো পরিবার রানীকে ঘরের বউ করতে চাইছিল না। এদিকে বিয়ে দিতে না পেরে সমাজের তোপে আরো বেশি পড়তে হয়েছিল। খলিল হাওলাদার পিতা হয়ে রানীকে ফাঁস লাগিয়ে মারতে চেয়েছিলেন। তখন মজিদ হাওলাদার মদনকে ধরে আনলেন। মদন মগার বাবা মানেই। 2 ভাই এই বাড়িতে ছোটবেলা থেকে আসে, এই বাড়ির সেবার কাজে নিযুক্ত। বাধ্য হয়ে মদনের সাথে বাড়ির মেয়ের বিয়ে দেওয়া হলো। মদন কামলা থেকে ঘর জামাই হয়। রানী মন থেকে মদনকে আজও মানতে পারেনি, কখনো পারবেও না। ঘৃণা হয় তার। মাঝে মাঝে আলোকেও তার সহ্য হয় না। আলোর মুখটা দেখলেই মনে হয় এই মেয়ে মদনের মেয়ে, কামলার মেয়ে। আলো আধো আধো সরে বলল, নান্না নান্না। পদ্মজা আদরে কোনটা বলল, নানুর কাছে যাবে। আলো পদ্মজার কোল থেকে নামতে চাইল। পদ্মজা নামিয়ে দিল। আলো দৌড়ে রান্না করে যায়। রানী বলল, আম্মার জন্য পাগল এই সেরি, সারাবেলা আম্মার লোকে লেপটাইয়া থাকে। পদ্মজা বলল, তুমি নাকি আলোকে মারধর করো? রানী চমকালো, প্রশ্ন করলো, কেলা কইছে? পদ্মজা বলল, শুনেছি। আলো একটা নিষ্পাপ পবিত্র ফুল, ওর কি দোষ? রানী চুপ করে রইল। পদ্মজা বলল, সব রাগে এইটুকু বাচ্চার উপর ছাড়া ঠিক না আপা। রানী বলল, আমার কষ্টটা বুঝবা না পদ্মজা। পদ্মজা বলল, বুঝি, এতটা অবুঝ আমি না। আলো মদন ভাইয়ের মেয়ে এটা ঠিক, কিন্তু তোমারও তো মেয়ে, তোমার গর্ভে ছিল, তোমার রক্ত খেয়েছে 10 মাস। আলো বলল, আমি কি আমার শরীরে ভালোবাসি না? বাসি। মাঝে মাঝে খুব রাগ হয় জানো পদ্মজা। আব্দুল ভাইয়ের কথা মনে হলেই আমার সব অসহ্য লাগে। একলা একলা কান্দি। তখন আলো কানলে আমি ওরে 1-2টা থাপ্পড় মারি। পরে আফসোস হয় কেন মারলাম সেরিটারে, ও তো আমারই অংশ। পদ্মজা বলল, নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো। নিয়তির উপর কারো হাত নেই। অতীত ভুলতে বলবো না, কিছু অতীত ভোলা যায় না, কিন্তু চাইলে এই পরিস্থিতির সাথে মানিয়ে বাঁচা যায়। নিজেকে মানিয়ে নাও। আলোর প্রতি যত্নশীল হও। মানুষের মতো মানুষ করো। একটা মেয়েকে নিয়ে সমাজে বাঁচা যুদ্ধের মতো, গোড়া থেকে খেয়াল দাও। রানী বলল, তোমার কথা শুনলে বাঁচার শক্তি পায় পদ্মজা। পদ্মজা হাসলো। বৈঠকখানায় আমির এসে প্রবেশ করলো। তার পিছু পিছু মৃদুল। মৃদুলকে দেখে রানী হাসলো। পদ্মজাকে দেখিয়ে বলল, এই যে এইটা হয়েছে পদ্মজা, তোর ভাবি। মৃদুল পদ্মজাকে সালাম করার জন্য ঝুঁকতেই পদ্মজা বলল, না না, কোনো দরকার নেই, বসুন আপনি। মৃদুল বসলো। এরপর পদ্মজাকে বলল, আপনার কথা অনেক শুনেছি, আজ দেখার সৌভাগ্য হলো। আমির পদ্মজাকে বলল, ওর নাম মৃদুল, রানীর মামাতো ভাই। ছোটবেলা আমাদের বাড়িতে কয়দিন পর পর আসতো। যখন 8-9 বছর তখন দূরে চলে যায়। আর দেখা হয়নি। চাইলেই হয়তো দেখা হতো, কেউ চায়নি তাই দেখাও হয়নি। পদ্মজা জানতে চাইল কোথায় থাকেন। মৃদুল বলল, জি ভাবি, রামপুরা। রামপুরার কথা পদ্মজা শুনেছে। তাদের জেলার শহর এলাকার নাম রামপুরা। সবাই চেনে এই এলাকা। ছেলেটার চেহারা উজ্জ্বল, চকচকে, হাসি খুশি। আলাপে আলাপে জানতে পারল মৃদুল পদ্মজার চেয়ে 2 বছরের বড়। ম্যাট্রিক ফেল করার পর আর পড়েনি। মিয়া বংশের ছেলে। কথাবার্তা শুদ্ধ অশুদ্ধ 2 রূপেই আছে, আর ভীষণ রসিক মানুষও বটে। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর পদ্মজা দোতলায় গেল। সাথে আমিরও রয়েছে। নূরজাহান বেশ কয়েক মাস ধরে অসুস্থ। শরীরের জায়গায় ঘা, চামড়া থেকে দুর্গন্ধ বের হয়। সারাক্ষণ যন্ত্রণায় আর্তনাদ করে। নূরজাহানের ঘরে ঢুকতেই নাকে গন্ধ লাগে। পদ্মজা নাকে রুমাল চেপে ধরে। নূরজাহান বিছানার উপর শুয়ে আছেন। সময়ের ব্যবধানে একেবারে নেতিয়ে গেছেন। বয়সটা যেন কয়েক গুণ বেড়ে গেছে। হাড্ডি ভেসে আছে। লজ্জাস্থান ছাড়া পুরো শরীর উন্মুক্ত। একপাশে লতিফা দাঁড়িয়ে আছে। নূরজাহানের মাথার কাছে একজন কবিরাজ বসে রয়েছেন। একটা কৌটা থেকে সবুজ দেখতে তরল কিছু নূরজাহানের ক্ষত স্থানগুলোতে লাগাচ্ছেন।
পদ্মজা নূরজাহানের বাম পাশে গিয়ে দাঁড়ালো, নাক থেকে রুমাল সরিয়ে দুর্গন্ধের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করলো। ডাকলো, দাদু, দাদু শুনছেন? নূরজাহান ধীরে ধীরে চোখ খুলল। পদ্মজা প্রশ্ন করলো, খুব কষ্ট হচ্ছে? কোথায় কোথায় বেশি যন্ত্রণা হয়? নূরজাহান শুধু তাকিয়ে রইলেন, চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। পদ্মজার বুকটা হাহাকার করে উঠল। বয়স্ক একজন বৃদ্ধ কত কষ্ট করছেন। লতিফা বলল, দাদু কথা কইতে পারে না, খালি কান্দে। নূরজাহানের অসহায় চাউনি দেখে পদ্মজার চোখ দুটি ছলছল করে উঠল। সে নূরজাহানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আল্লাহর নাম স্মরণ করুন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরুন। তারপর লতিফাকে বলল, ভালো করে খেয়াল রাখো ওনার। আমির বেশ অনেকক্ষণ নূরজাহানের সাথে কথা বলল। নূরজাহান কোনো জবাব দেয় না, শুধু উয়া শব্দ করেন। আমিরের দুই চোখ বেয়ে জল পড়ে। পদ্মজার ভালো লাগে না দেখতে। সে আমিরকে বুঝিয়ে শুনিয়ে বাইরে নিয়ে আসে। বারান্দা পেরোনোর পথে রুম্পার ঘরের দরজা খোলা দেখলো পদ্মজা। যাওয়ার সময় তো বন্ধ ছিল। পদ্মজা ঘরের ভেতরে উকি দেয়, দেখলো কেউ নেই, পালঙ্কেও নেই। সে আমিরকে প্রশ্ন করলো, রুম্পা ভাবি কোথায়? আমিরও এসে উকি দিল, খালি ঘর। সে অবাক স্বরে বলল, জানি না তো। পদ্মজা চিন্তায় পড়ে গেল। হেমলতা মারা যাওয়ার পর গ্রামে আর থাকেননি, শহরে ফিরে যায়। 1 মাসের মাথায় জানতে পারে সে গর্ভবতী। গর্ভাবস্থায় প্রথম 5 মাস খুব খারাপ যায়। প্রতি রাতে হেমলতাকে স্বপ্ন দেখত। 6 মাসের শুরুতে ফরিনা নিয়ে আসেন গ্রামে। এ সময় পদ্মজার একজন মানুষ দরকার, কাছের মানুষদের দরকার। তাই আমিরও নিষেধ করেননি। তার মধ্যে আবার মারা গেলেন মোর্শেদ। পদ্মজারও ভেঙে পড়ে। কাছের মানুষদের সহযোগিতায় বাচ্চার কথা ভেবে নিজেকে শক্ত রাখার চেষ্টা করে, সফল হয়। তখন পদ্মজা অনেকবার চেষ্টা করেছে রুম্পার সাথে দেখা করার। মদন আর নূরজাহানের নজরের বাইরে গিয়ে কিছুতেই সম্ভব হয়নি। এরপর কোল আলো করে এলো ফুটফুটে কন্যা। পদ্মজা তারপরও চেষ্টা চালিয়ে গেল। রুম্পাকে নজরবন্দি করে রাখাটা ঘটকা বাড়িয়ে দেয়। একদিন সুযোগ আসে। সেদিন রাতে নূরজাহান, মদন, আমির, রেদওয়ান, আলমগীর সবাই যাত্রাপালা দেখতে যায়। বাড়িতে বাকিরা থাকে। 2 তলায় শুধু পদ্মজা, তার মেয়ে পারিজা আর ফরিনা ছিল। ফরিনার দায়িত্বে পারিজাকে রেখে রুম্পার ঘরে যায় পদ্মজা। রুম্পা তখন প্রস্রাব পায়খানার উপর অচেতন হয়ে পড়েছিল। পদ্মজা নাকে আঁচল চেপে ধরে সব পরিষ্কার করে রুম্পার জ্ঞান ফেরায়। জানতে পারে 3 দিন ধরে রুম্পাকে খাবার দেওয়া হচ্ছে না। পদ্মজা খাবার নিয়ে আসে, রুম্পাকে খাইয়ে দেয়। কথা বলার সুযোগ হওয়ার আগেই ফরিনার চিৎকার ভেসে আসে। ফরিনার কাছে পারিজা আছে। পদ্মজার বুক ধক করে ওঠে, ছুটে বেরিয়ে আসে। ঘরে এসে দেখে ফরিনা নেই। ফরিনার আর্তনাদ ভেসে আসছে কানে। পদ্মজা সেই আর্তনাদের সাথে দুমড়ে মুচড়ে যাচ্ছে। তড়িহড়ি করে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে উল্টে পড়ে, তবুও ছুটে যায়। ফরিনার কান্নার চিৎকার অনুসরণ করে অন্দরমহলের বাইরে বেরিয়ে আসে। চাঁদের আলোয় ভেসে ওঠে তার 3 মাসের কন্যার রক্তাক্ত দেহ। ফুটফুটে কন্যা, ছোট ছোট হাত পাগুলো নিতর হয়ে পড়ে আসে। সময় থেমে যায়। মনে হয় নিশুতি রাতের প্রেতাত্মারা একসঙ্গে একই স্বরে চিৎকার করে কাঁদছে। পদ্মজার মস্তিষ্ক ফাঁকা হয়ে যায়। কোন পাষাণ মানব সন্তান 3 মাসের বাচ্চাটার গলায় ছুরি চালিয়েছে? তার কি হৃদয় নেই? পদ্মজা মেয়ের নাম ধরে ডেকে চিৎকার দিয়ে সেখানে লুটিয়ে পড়ে। পুলিশ আসে, তদন্ত হয়। ফরিনা দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ করে ঘুম ভেঙে যায়। তিনি হাত বাড়িয়ে দেখেন পারিজা নেই। দ্রুত উঠে বসেন। পদ্মজা নিয়ে গেল নাকি খুঁজতে থাকেন। বারান্দা থেকে বাইরে চোখ পড়তেই দেখলেন একটা মোটা কালো লম্বা চুলের লোক দৌড়ে পালাচ্ছে। খেলে জায়গায় কাঁথায় মোড়ানো কিছু একটা পড়ে আছে। ফরিনা ছুটে বাইরে আসেন। নাতনির রক্তাক্ত দেহ দেখে চিৎকার শুরু করেন। পুলিশ কোনো কিনারা খুঁজে পায়নি। এরপর দিনগুলো বিষাক্ত হয়ে ওঠে। পদ্মজা মাঝরাতে চিৎকার করে কেঁদে উঠত। খাওয়া দাওয়া একদমই করতো না। মাঝরাতে মেয়ের কবরে ছুটে যেত। আমির পদ্মজাকে নিয়ে হাওলাদার বাড়ি থেকে দূরে সরে আসে। প্রায় 1 বছর পদ্মজা মানসিকভাবে বিপর্যস্ত ছিল। এরপর বুকের ব্যথা নিয়েই স্বাভাবিক জীবনে ফিরে আসে। মনে মনে প্রতিজ্ঞা করে একদিন ফিরবে অলন্দপুর। সেই নিষ্ঠুর খুনিকে শাস্তি দিবেই। জানতে চাইবে কিসের দোষে তার 3 মাসের কন্যা বলি হলো। কেউ জানুক আর না জানুক, পদ্মজা জানে হাওলাদার বাড়িতে আসার প্রধান উদ্দেশ্য পারিজার খুনিকে বের করা। সে শতভাগ নিশ্চিত এই বাড়ির কেউ না কেউ জড়িত এই খুনের সাথে। শুধু বের করার পালা। পুরনো কথা মনে পড়তেই পদ্মজার 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে থাকলো। আমির জল মুছে দিল। এরপর বলল, বোধহয় 3 তলায় রাখা হয়েছে। পদ্মজা 3 তলার সিঁড়ির দিকে তাকালো। শুনেছে 3 তলার কাজ নাকি সম্পন্ন হয়েছে। অনেকগুলো ঘর হয়েছে। সে আর কথা বাড়ালো না। এখন গোসল করা উচিত, আজান পড়বে। আজ রাত থেকেই সে নিশাচর হবে। 1 মুহূর্ত নষ্ট না করে সব রহস্যের জাল কাটতে হবে। এটাই তার নিজের সাথে নিজের প্রতিজ্ঞা। আমির ডাকলো, কি হলো, কি ভাবো? পদ্মজা আমিরের দিকে একবার তাকালো। এরপর চোখ সরিয়ে নিয়ে বলল, কিছু না, ঘরে চলুন। আমির বলল, কিছু তো ভাবছিলে? পদ্মজা বলল, এতদিনের জন্য গ্রামে এসেছি, চাকরিটা থাকবে তো? আমির বলল, থাকবে না কেন? রফিক কতটা সম্মান করে আমাকে দেখনি? আর তোমার যোগ্যতা কি কমতি আছে? যেখানে ইচ্ছে সেখানেই চাকরি হবে। পদ্মজা থমকে দাঁড়ালো। আমিরের দিকে তাকিয়ে হেসে বলল, আপনি যেখানে ইচ্ছে সেখানে চাকরি করতে দিবেন? আমির হেসে ফেলল, বলল, তা অবশ্য দিব না।